কিন্তু তিনি ছিলেন দক্ষ। একসঙ্গে কত 1000 ছেলে জন্ম দিয়ে। তো 1000, যেরকম আমরা আমাদের ছেলে মেয়েকে একটু বড় হলে স্কুলে পাঠাই, তো তিনিও পাঠিয়েছেন পড়তে। 1000 ছেলেকে পাঠাচ্ছেন গুরু গৃহে পড়তে। উপর থেকে নারদ মুনি দেখতে পেয়েছেন 1000 ছেলে, যদি এদেরকে ব্রহ্মচারী বানানো যেত তাহলে আমার মঠ মন্দিরগুলো ভালো চলতো। তো ওখান থেকে নেমেছে ছেলেদের সামনে দিয়ে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের পরিচয় কি? আমরা দক্ষ রাজার ছেলে। যাচ্ছ কোথায়? বলছে পড়তে যাচ্ছি। কিছুক্ষণ জল না খেলে হবে না, বসো না, একটু ভালো করে পড়াই। যে পাঠ দিচ্ছে তার গলা শুকাচ্ছে না, যে শুনছে তার গলা শুকাচ্ছে, ঠিক না? তো দক্ষ রাজা ছেলে। নারদ মুনি বলছে যাচ্ছ কোথায়? না বাবা পাঠিয়েছেন পড়তে। বলে তারপরে ফিরে এসে চাকরি করব, সংসার করব, বাবার সংসারটাকে বাড়াবো, যেটা করি আমরা। তাই নাকি? একটু বসো তো, একটু বসো, বসো বসো বসো। বলছে শোনো, এত কষ্ট করে পড়বে, তারপরে পার্থদার পিছনে ঘুরবে চাকরির জন্য, চাকরি পাবে, তারপরে বিয়ে করবে, তারপরে সংসার করবে। দেখো তো এই পশুরা, কুকুর, বিড়াল, শূকর, এরা কোনোদিন পড়ে না, চাকরির জন্য কোনো রাজনীতির পিছনে ছুটে না। এরা আরো বেশি ইন্দ্রতৃপ্তি করছে। আমাকে তো ইন্দ্রতৃপ্তি করতে গেলে চাকরি করতে হবে, ঘর বাঁধতে হবে, একটা বউ নিয়ে আসতে হবে, তারপর এদের খোলামেলা, এদের অবাধ। তো এইটুকু সুখের জন্য তোমার এত কষ্ট করবো কেন? নাহম দেহ দেহ ভাজান নিলোকে কষ্টন কামান অর্হতে বীর বুঝাম দে। তাহলে আমরা কি করবো? তপদিব্যম পুত্র কাজন সত্যম, হরির তপস্যা করো, ব্রহ্ম সৌখম তো অনন্তম, তাহলে অনন্ত সুখ পাবে সংসার থেকে। এমন ভাবে বুঝিয়েছেন 1000 ছেলে ব্রহ্মচারী। হরি বলতে বলছেন, আপনার ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যায় ইস্কনে, আপনি খুশি হবেন কিনা? সত্যি কথা বলা ভালো, খুশি হবেন? সত্যি তো? নাকি আনন্দময় প্রভুর নামে কেস করবে, আমার ছেলেটাকে নিয়ে গেছে, এটা আমি ছেড়ে দেব? দক্ষ মহারাজ রেগে গেছে, রেগে মেগে আবার 1000 প্রোডাকশন। ওই জন্য উনি দক্ষ। তো ওনাদেরকে আবার পাঠিয়েছে, একই নিয়ম, যাও গুরুকুলে পড়তে যাও, ফিরে এসে আমাকে সংসারে সাহায্য করবে। নারদ মুনি উপর থেকে দেখে আবার 1000, জিভে জল এসে গেছে নারদ। এই 1000কে যদি আবার ব্রহ্মচারী বানাতে পারি, তাহলে আমার ইস্কনের মন্দিরগুলো ভালো চলবে, কমপক্ষে আনন্দময় 10টা পাবে। নারদ মুনি আবার নেমেছেন, বলছে এই ছেলেরা কোথায় যাচ্ছ, কোথায় বাড়ি, কার ছেলে, তোমাদের পরিচয় কি? পরিচয় দাও, নাহলে তো SIR হয়ে যাবে। পরিচয় দাও, কোথায় যাবে? তখন বলছে আমরা দক্ষ মহারাজের ছেলে। গর্ব আছে না, আমরা দক্ষ রাজার সন্তান। তাই নাকি? আচ্ছা একটু বসো। আমি শুনেছি নাকি তোমাদের অনেকগুলো বড় ভাই আছে, ওরা কোথায়? বলে ওদেরকে তো আপনি ব্রহ্মচারী বানিয়েছেন, শুনেছি। বলে তাহলে বাংলায় একটা কথা আছে জানো, আগের নাঙ্গল যেদিকে যায়, তো ওরা ব্রহ্মচারী হয়েছে, তোমরা কি করবে? চলো একই রাস্তা। আবার 1000 ব্রহ্মচারী। বাবা রাখবে নাকি রাগ কমবে? রাগ বাড়বে না কমবে? আমি একদম হাইকোর্টে গিয়ে আপিল কেস ব্রহ্মার কাছে, আমি জন্ম দেব, আর এ কোথা থেকে এসে গেল ইস্কনের লোক, এসে ব্রহ্মচারী বানাবে, মেনে নেব। নারদ মুনির বিরুদ্ধে কেস ফাইল। ব্রহ্মা হাসছেন, ব্রহ্মা বলছেন
এই কেস তো নেওয়া যাবে না। বলছে কেন? বলে তোমার কাজ আছে তুমি প্রোটেকশন করবে, ওনার কাজ হচ্ছে উনি ব্রহ্মচারী বানাবে, এই কেস কি ফাইল হবে না। বলে তাহলে উপায় কি? বলে উপায় একটা বলতে পারি, এরপরে তুমি মেয়ে জন্ম দেবে, ছেলে জন্ম দেবে, মেয়ে দেখলে আর নারদ মুনি আসবে না। তারপরে 16 জন মেয়ে হয়েছিল, তার ভিতরে ছোট হচ্ছে সতী কাহিনী, ভাগবতমের কাহিনী। তো সেই জন্য নারদ মুনির উপর অভিশাপ দিয়েছিলেন দক্ষ, আর তোমাকে অভিশাপ দিচ্ছে এক জায়গায় তুমি স্থির থাকতে, তাই ওনার ঘর বাড়ি নেই, আকাশে ঘুরে বেড়ান। তাই শিষ্য যেই স্মরণ করেছেন, গুরুদেব উপর থেকে নামছেন। গুরুদেব উপর থেকে কিভাবে নামছেন? গুরুদেবের হেলিকপ্টার নামছে উপর থেকে, জোরে নারায়ণ নারায়ণ, জোরে নারায়ণ নারায়ণ নামলেন। গুরুদেবকে এরকম উচ্চ আসনে বসিয়েছেন, পাদধৌত করেছেন, পূজা করেছেন, হাত জোড় করে বসছেন। বলছেন বৎস, সুখে আছো, আনন্দে আছো, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে না তুমি সুখে আছো। উনি তো দুঃখে ছিলেন, চেহারা দেখে বোঝা যায় লোকের। ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মনে কি চলছে মুখ দেখলে বোঝা যায়। তো শিষ্য ব্যাসদেব বলছেন, গুরুদেব আপনার অনুমান সত্য, আমি সুখে নেই, কারণ কি? তখন ব্যাসদেব বলছেন, গুরুদেব কারণ তো আপনি বলবেন। রোগী তার দুঃখের কথা বলতে পারে, পেট ব্যথা কি মাথা ব্যথা, কিন্তু তার কারণ কে বলবে? কারণ কে বলবে? ডাক্তার। আপনি ডাক্তার, আমার এই দুঃখের কারণ আপনি বলুন। আমি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এত কিছু লিখেছি, সুখ নেই। তখন নারদ মুনি বললেন, বৎস কলিযুগে মানুষের আয়ু কম, তুমি তো জানো, তারা এত বই পড়বে বলো তো? তুমি একটা কাজ করো, সমস্ত শাস্ত্র যা লিখেছ এবং কোথায় কোথায় ভালো ভালো জিনিস লিখেছ তুমি নিজে জানো, সেইগুলো চয়ন করে একটা নোটবুক বানিয়ে দাও জগতের জন্য, যার নাম হবে ভাগবত। তো ব্যাসদেবের বয়স হয়ে গেছে, তখন বলছে, গুরুদেব আমাকে আবার লিখতে হবে? বলে হ্যাঁ, ভুল করেছো তো লিখতে হবে না। কলিযুগের মঙ্গল করতে গিয়ে তুমি কি করেছো, কি সর্বনাশটা করেছো জানো তুমি? বেদ লিখে। বলে কি সর্বনাশ করলো? বেদে কি লিখেছো তুমি? বেদে লিখলেন ব্যাসদেব। দেখবেন আমাদের সনাতন ধর্মে যত মঠ মন্দির আছে বেদ পড়ে, তারাও বেদ পড়ে। বেদে লিখলেন, ব্যাসদেব লিখলেন যে দেখুন, লোকে এমনি ভোগ করতে চায়, মাছ মাংস খাবে, এটা করবে ওটা করবে। ব্যাসদেব চিন্তা করলেন, যদি সরাসরি বলি মাছ মাংস খেও না, লোকে এত বড় ডোজটা গ্রহণ করতে পারবে না। তাই তিনি বললেন, বেদে লিখলেন, তুমি মাংস খেতে চাও, মাসে একবার অমাবস্যার রাত্রিতে একটা পশুকে গ্রাম থেকে জঙ্গলে নিয়ে যাবে, তার আওয়াজ যেন কেউ না শোনে। সেখানে মার কাছে বলি দেবে, বলি দিয়ে মায়ের প্রসাদ রূপে তুমি খাবে মাংস। মাসে কতবার? একবার। ব্যাসদেবের ইচ্ছা ছিল এই একবার খেতে খেতে লাস্টে তার মনে একটা ঘৃণা আছে, একবার না খেলে হয় না। কিন্তু নারদ মুনি বললেন, তোমার চিন্তাধারা ঠিক ছিল, কিন্তু লোকে সুযোগ নেবে, যেহেতু বেদে মাংস